স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জান্নাত। এবার জানাবো খবরের বিস্তারিত। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন আয়োজন না করলে ডেভিলরা দেশকে অস্থিতিশীল করে তুলবে এমন আশঙ্কা করে বিএনপি নেতারা প্রশ্ন তোলেন, ডেভিল হান্ট আরও আগে কেন শুরু হলো না? হুমকি দেওয়া হয় মানুষের অধিকার নিশ্চিতে প্রয়োজনে আবারও আন্দোলনে নামবে বিএনপি। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধি দল। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে যোগ দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। প্রশ্ন তোলেন এত দেরিতে ডেভিল হান্ট শুরু করা নিয়ে। বলেন, আরও আগে ডেভিলদের ধরতে পারলে এমন অরাজকতা হতো না। যদি আপনারা সতর্ক দৃষ্টিতে এই ডেভিল হান্ট ক্ষমতা গ্রহণের পরে শুরু করতেন, তাহলে বাংলার মানুষ আপনাকে যে সমর্থন দিয়েছিল এখনো অব্যাহত আছে, সেই সমর্থন কোনোদিনও প্রত্যাহার করত না। আরেক আয়োজনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 2026 সালের মাঝামাঝি নির্বাচনে যে ইঙ্গিত দিয়েছে সরকার তা দেশের জনগণ মেনে নেবে না। খালি এক কথা, সংস্কার সংস্কার। উনি বলতেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সংস্কার সংস্কার, একটা কাছাকাছি ব্যাপার আছে, এগুলো বাদ দিতে হবে, দিয়ে মানুষের ভোট মানুষকে ফেরত দেন। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধি দল। সন্ধ্যা 6টার দিকে যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। অপারেশন ডেভিল হান্টের আরও খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, অপারেশন ডেভিল হান্টের আজকের অভিযানের কি তথ্য আছে আপনার কাছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী গাজীপুর সহ সারা বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। কিন্তু গাজীপুরে এই ডেভিল হান্ট অপারেশন পরিচালনা হয়েছে গাজীপুরের মহানগর থেকে, কিন্তু প্রায় ৭৯ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং তার পাশাপাশি জেলা পুলিশের কিন্তু শ্রীপুর থেকে সিরাজগঞ্জ ছয়ের সাবেক এমপি চরফুল ইসলাম সহকারে কিন্তু প্রায় 21 জনকে গ্রেফতার করেছে তারা। এই নিয়ে গাজীপুরে গত 24 ঘন্টায় 100 জনকে গ্রেফতার করা হয়েছে। এবং আমরা এখন আছি কোনাবাড়ি এলাকাতে। আপনি দেখতে পাচ্ছেন কোনাবাড়ি সহ আশেপাশে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল তাদের পক্ষ থেকে এখানে একটি যে বিক্ষোভ মিছিল করা হচ্ছে এবং তাদের দাবি হলো যেহেতু পুলিশ কাজ করছে, পুলিশ আসামিদেরকে ধরছে, কিন্তু এতেও তারা সন্তুষ্ট না। তারা চাচ্ছে যে শুধু তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং তার পাশাপাশি যারা বিচার সংশ্লিষ্ট ব্যক্তি আছে তাদের কাছেও অনুরোধ করছে, আদালতের অনুরোধ জানাচ্ছে যাতে তাদের যে বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে যেন সেই বিচার ব্যবস্থাটা করা হয়, সুনিশ্চিত করা হয় এবং জামিনের জন্য তারা আবেদন করলে সাথে সাথে যেন তাদেরকে জামিন না দেওয়া হয়, জামিন দিতে যেন দেরি করা হয়, কারণ তারা যে কাজটি করেছে তাদের সেই কাজের পরিপ্রেক্ষিতে যেন একটি প্রাপ্য শাস্তি তারা কারাগার থেকে ভোগ করে আসে। এবং তার পাশাপাশি সাবেক এমপি আকমা মোজাবেল মুক্তিযোদ্ধা বিশ্ববিদ্যালয়ের বাড়িতে লুটপাট এবং ভাঙচুরের যে ঘটনাটি এবং তার পরবর্তীতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে হামলা এবং যে আহত করা, এই ব্যাপারটিকে কেন্দ্র করে তারা বলছে এখনো পর্যন্ত কারণ বিচার ব্যবস্থাতে এখনো পর্যন্ত কাউকে কিন্তু ফাঁসির নির্দেশ দেওয়া হয়নি। তারা চাচ্ছে উৎকৃষ্ট বিচার ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তি, যে শাস্তি ছাত্রদের উপরে যাতে কেউ হামলা বা সব ধরনের আক্রমণ করতে না পারে, যেন দৃষ্টান্ত হয়ে থাকে যে ছাত্র চাইলেই করতে পারে। এটি তাদের আবেদন, অনুরোধ দাবি জানাচ্ছে এবং তার পাশাপাশি পুলিশ আরও তৎপর হয়ে আসামিদেরকে গ্রেফতার করতে বলছে। মাহমুদা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এখন দেশে যা ঘটছে সামনে তার চেয়েও বেশি কিছু ঘটবে আশঙ্কার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার তাগিদ দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অস্থিতিশীল পরিস্থিতির সাথে শাস্তি না পায় এই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা কিন্তু নিচ্ছি। আমরা শুধু এই থানার ইসেদের উপরে আমরা কিন্তু ছাড়ি নেই, এটা আমাদের ইভেন এই যে আইজি সাহেব এখানে আছেন ওনার ওখানে কিন্তু একটা কমিটি করে দেওয়া হয়েছে। এখন দেশে যা ঘটছে সামনে তার চেয়েও বেশি কিছু ঘটবে আশঙ্কার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার তাগিদ দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অস্থিতিশীল পরিস্থিতির সাথে যারা জড়িত থাকবে তাদের বিচার করা হবে। জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে
এসব কথা বলেন তিনি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে যান জুলাই গণ অভ্যুত্থানে কয়েকটি শহীদ পরিবার। তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? কাজে তাদেরকে জয় করতে হবে, তাদেরকে সোজা রাস্তায় আনতে হবে যে এইভাবে চলো, দেশ চলতে হলে এইভাবে করতে হবে। মারপিট করে এটা হবে না। আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব, আর যারা অপরাধী নয়, যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই, তাদেরকে মানুষ করব যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি, যেই দেশের স্বপ্ন আমরা দেখতেছি, তোমরাই স্বপ্ন দেখে, তো এই দেশ আমার একার না, তোমার ওই দেশ। চূড়ান্ত নিয়োগের দাবিতে শাহবাগ অবরোধ করেছে শিক্ষক পরিষদ। এছাড়া চাকরি ফিরে পাওয়ার দাবিতে একই স্থানে অবস্থান নিয়েছে 6,500 সহকারী শিক্ষক। অবরোধ করে শিক্ষকরা ঘোষণা দেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়কে অবস্থান করে থাকবেন। এদিকে চাকরিচ্যুত 6,500 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে একই স্থানে সড়কে অবস্থান নেন। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ আগে পুলিশ জল কামান ব্যবহার করে ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। আজ আমার যদি কিছু হয়ে যায় এটাই কে নেবে? আজ যদি আমার দুইটা বাচ্চা আছে তাকে কে দেবে? আমার স্বামী সামান্য একটা কোম্পানির চাকরি করে, আমি প্রাইমারিতে আবেদন করছি, আমাদের সরকার দিয়ে আমাদের চাকরি করে দেয়। এত বড় সাহস আমাদের মধ্যে চাইছে, আমাদের নিয়োগ দিতে হবে, দ্রুত নিয়োগ চাই। শাহবাগে আছেন সহকর্মী হাসিব পান্থর, সরাসরি যাচ্ছি তার কাছে। হাসিব, আন্দোলনে নামার শিক্ষকরা কি বলছেন? এবং আমরা দেখছিলাম যে সেখানে জল কামান এবং টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ, এখন কি পরিস্থিতি সেখানকার জানাবেন? ধন্যবাদ সামি। আমি এখন অবস্থান করছি শাহবাগেই, যেখানে কিন্তু আসলে ঘণ্টাখানেক আগের থেকেই এমটিআরসি এর যে সকল শিক্ষকরা ছিলেন সকাল থেকে অবরোধ করছিলেন, তারা সহ প্রায় ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের প্রায় 6,500 প্রাথমিক শিক্ষক পরীক্ষায় নিয়োগপ্রাপ্ত যে সকল যাদের নিয়োগপত্র বাতিল হয়েছিল সে সকল শিক্ষিকারা কিন্তু এখানে এসেছিলেন। আসার পরবর্তীতে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য সড়ক অবরোধ করা অবস্থায় তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু জলকামান ব্যবহার করা হয়েছে। এছাড়াও 2টি টিয়ারশেল ফোটানো হয়েছে। এরপরেও কিন্তু তারা সড়ক থেকে এখনও ওঠেননি এবং সড়ক অবরোধ করে বসে আছেন। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় না হচ্ছে তারা এই সড়কটি ছাড়বেন না। এই পর্যন্ত কিন্তু আরও বেশ কয়েকজন আহত হয়ে গিয়েছে এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আবারও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে শৃঙ্খলায় আনার চেষ্টা করছে এবং যেখানে কিন্তু আসলে তারা সড়কে কিন্তু অবস্থান করে একটি যানজটের সৃষ্টি করেছিল, সেই জায়গা থেকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিলেন তারা কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছেন যাতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়াও কিন্তু এখানে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে একটা যারা এখানে আন্দোলনরত যারা ছিলেন তাদের অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, কাউকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে, কেউ আবার এখানে অবস্থান করছেন এবং অবস্থান করে তারা সেখানে বলছেন যে যতই অসুস্থ হোক না কেন তারা সড়ক থেকে উঠবেন না। আমরা সরাসরি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর শাহবাগ মোড় থেকে, যেখানে ঘণ্টা খানিক যাবৎ কিন্তু চলছে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের এই ধাওয়া পাল্টা ধাওয়া খেলা। এছাড়াও কিন্তু এখানে যে জলকামানের বেশ কয়েকবার ব্যবহার করে তাদেরকে পানি ছিটিয়েও সরাতে পারেননি কিন্তু লাঠিচার্জ করেও। তারপরেও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে একটু একটু করে শাহবাগ থেকে বাংলা মোটর মিরপুরগামী যে রাস্তাটি, সেই রাস্তাটি কিন্তু আসলে তারা একটু স্বাভাবিক করার চেষ্টা করছে এবং এক পাশ থেকে কিন্তু গাড়ি চলছে, কিন্তু অপর পাশে যে কাটাবন অর্থাৎ এলিফ্যান্ট রোড ধানমন্ডির দিকে যাওয়ার যে সড়কটি, সেই সড়কটি কিন্তু এখনও বন্ধ হয়েছে এবং মাঝখানে অর্থাৎ শাহবাগের এই মাঝখানটি যেখানে সড়কের মূল যে সেখানে কিন্তু আসলে এই যারা আন্দোলনরত তারা কিন্তু এখনও অবস্থান করছেন এবং আন্দোলনরত যারা রয়েছেন তারা এখানে অবস্থান করে যাচ্ছেন। আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে যে আসলে তাদের সর্বশেষ আসলে তারা কি চাচ্ছেন এবং যারা এখানে এখনো বসে আছেন এত কিছুর পর আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমাদের দাবি একটাই, আমরা সুপারিশ প্রাপ্ত করেছি এই সরকার, আমরা চাই আমাদের নিয়োগ চাই, আর বিকল্প কিছু নাই। এই সরকার আমাদের 3 মন্ত্রণালয়ে অনুমতি নিয়ে রেজাল্ট দিয়েছে, তো আমরা যোগদান চাই, আমরা আর কিচ্ছু চাই না। আমাদের কোনো আমরা শিক্ষক মানুষ, রাস্তায় আসার মানুষ না। দেখছিলেন আসলে এখানে কিন্তু আসলে বেশ কয়েকজনকে ধরেও নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে। এবং সর্বশেষ জানাচ্ছিলাম শাহবাগ মোড় থেকে এই প্রায় ঘণ্টাখানিক যাবৎ যেই চড়াই উতরাই হচ্ছে, এখানে পুলিশের অতিরিক্ত সদস্যও কিন্তু মোতায়েন করা হয়েছে এবং হাসিব, আপনি থাকবেন সেখানে, আমরা পরবর্তীতে আরো তথ্যের জন্য যুক্ত হব আপনার সাথে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। কুষ্টিয়া মেডিকেল কলেজের আন্তঃবিভাগ চালুর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বেলা 11টায় কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে। আগামী 20 দিনের মধ্যে আন্তঃবিভাগ চালু করা না হলে নতুন করে আন্দোলনে নামার ঘোষণা দেন তারা। পরিচালক শিগগিরই শিশু ও মেডিসিন বিভাগ চালুর আশ্বাস দিলে বেলা 1টার দিকে অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা। 2012 সালে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের কাজ শুরু হলেও আজও চালু হয়নি আন্তঃবিভাগ। এ কারণে দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা। জাতীয় পরিচয়পত্র এনআইডি সার্ভার থেকে 5 প্রতিষ্ঠানের তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সকালে নির্বাচন ভবনে এনআইডি সেবা নেওয়া প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কমিশনের বৈঠকের পর সচিব জানান 182টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাছ থেকে এনআইডির তথ্য যাচাইয়ের সুযোগ পায়। এ থেকে কয়েকটি প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানে সেবা দেয়, যা চুক্তি শর্ত ভাঙার শামিল। কোন প্রতিষ্ঠানের কতটুকু তথ্য প্রয়োজন, কতটুকু পাচ্ছে, সঠিক নিয়মে পাচ্ছে কিনা, এসব নিয়ে পর্যালোচনা হয় বৈঠকে। আমাদের অগোচরেই, আমি বলবো অগোচরেই, এই তথ্য যাদের কাছে দিচ্ছি তার থেকে তথ্য অন্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্যটা নিচ্ছেন, যেটা কাম্য না। এবং এইটাকেই নিয়ন্ত্রণের আনার জন্যে, এর ব্যবস্থাপনাটাকে আরও উন্নত করার জন্যে আমরা আমাদের যে সেবা গ্রাহকরা আছেন তাদের সাথে আমরা একটা আলোচনার ব্যবস্থা করেছি আজকে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলা থেকে খালাস পেয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। এ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত মাহমুদুর রহমান গত 29 সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় তার পক্ষে আপিলের শর্তে জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারের ডিভিশন দেওয়ার আদেশ দেন আদালত। শত্রুর কাছে ভালো কিছু থাকলে তা নিতে হবে, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে 2টি গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি একথা বলেন। জামায়াতের আমির বলেন, এদেশে ইনসাফের শাসন চায় তার দল, তবে চোখ বন্ধ করে থাকলে দেশের উন্নতি হবে না, এজন্য কাজ করে যেতে হবে। যেখান থেকে যে উপাদান নেওয়া সম্ভব সেখান থেকে নিতে হবে, এমনকি শত্রুর কাছে যদি ভালো কিছু থাকে তা নিতে হবে। আমরা যে কোনো মানুষের কাছ থেকে নিতে পারি বিশ্বে, কিন্তু নেওয়ার সেই মানসিকতাও থাকতে হবে এবং আমাদের সেই উদারতা বোধটাও থাকতে হবে। প্রকৃত বন্ধু সেই হবে যে তার বন্ধুর ভালো কাজের ব্যাপারে উৎসাহ দেওয়ার পাশাপাশি তার দুর্বলতাগুলো দরদ এবং ভালোবাসা নিয়ে ধরিয়ে দেয়। ভবিষ্যতে যারা এরকম গবেষণা কর্মে হাত ধরবেন তাদের কাছে এটাই প্রত্যাশা। 2024-25 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। আজ বিকাল 3টায় মুদ্রানীতি ঘোষণা করা হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এবার তীব্র অর্থনৈতিক চাপের মধ্যে মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হারের স্থিতিশীলতা, পর্যাপ্ত রিজার্ভ সংরক্ষণ ও বিনিয়োগ বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হবে এবারের মুদ্রানীতিতে। দীর্ঘদিন ধরে রিজার্ভ $20 বিলিয়ন স্থিতিশীল আছে। গত বুধবার রিজার্ভ দাঁড়ায় $20.20 বিলিয়ন। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কেউ হজ করতে না পারলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। 2025 সালে হজ ব্যবস্থাপনার অগ্রগতি সম্পর্কে সোমবার সচিবালয় ব্রিফিংয়ে কথা বলেন তিনি। জানান, আগামী 14 ফেব্রুয়ারির মধ্যে সৌদি আরবের সেবা প্রতিষ্ঠানগুলোর সাথে বাড়ি ভাড়া, বাস ভাড়া সহ সব চুক্তি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো নিবন্ধিত হজ যাত্রী হজ করতে না পারলে এর দায় ওই এজেন্সিকে নিতে হবে। পাশাপাশি বিমান ভাড়া ও টিকিট নিয়ে কোনো সিন্ডিকেট করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা।
এই যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করলো দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ, এর সাথে কারা জড়িত? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সভাপতি করে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 15 কার্য দিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। মানুষ আমাদেরকে দোষারোপ করে যে সিন্ডিকেট ভাঙতে আমরা সক্ষম হই নাই, আপনাদের মাধ্যমে জানিয়ে দিলাম এই সিন্ডিকেটও ভেঙে গেছে। মাননীয় উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, চিফ অ্যাডভাইজার মহোদয়, বিমান কর্তৃপক্ষের সাথে এভাবে কথা হয়েছে। চট্টগ্রামের বলুয়ার দিঘি এলাকায় সিলিন্ডার বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া আগুনের ধোঁয়ায় শ্বাসরোধে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভোরে জাফর চৌধুরী কলোনির একটি ঘরে এই বিস্ফোরণ হয়। ঘটনায় নিহত দম্পতির 2 সন্তান সহ এক স্বজনের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা। সোমবার ভোর 6টার দিকে চট্টগ্রাম মহানগরের বলুয়ার দিঘির পশ্চিম পারে জাফর সওদাগর কলোনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বস্তিতেও। যে ঘর থেকে আগুনের সূত্রপাত তার পাশেই ইলেকট্রিক মিস্ত্রি ইলিয়াসের ঘর। ঘুম ভেঙে আগুন দেখে হতবিহ্বল হয়ে পড়ে তার পরিবার। ততক্ষণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ঘর। বের হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে আশ্রয় নেন ওয়াশরুমে। সেখানেই শ্বাসরোধ হয়ে মারা যান ইলিয়াস পারভিন দম্পতি। ওখানে গ্যাস জমে গেছে, ওরা তো বাইর হওয়ার আর কোনো রাস্তা পাচ্ছে না। ও তো বাইর হতে চাচ্ছিল, পারে নাই, বাথরুমে ঢুকেছে। বাথরুমে ঢুকে যাওয়ার পরে ওটা আর ওখানে আটকে গেছে। শ্বাসটানে 2 জন মানুষ মারা গেছে, আর 2 জন বেঁচে আছে এখনো, ওরা ইমার্জেন্সিতে আছে। এ সময় ঘরে থাকা তাদের 2 সন্তানও পড়েন মৃত্যুর মুখে। পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আম্মু আব্বুরা সবাই বাসায় ছিল, বাথরুমের মধ্যে মানে বাঁচার জন্য চাইছিল। সামনে বলে আগুন লাগছে, ওখানে বেড়ার ঘর আছে, ওরা মানে বাইরে হতে পারে নাই, মানে ওখানে সবাই আহত হয়েছে সবাই। হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে চিকিৎসা চলছে 3 জনের। তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে। 3 জনেরই কিন্তু আপনি গিয়ে দেখবেন যে কোনো বার্ন নাই, কিন্তু সব ইনহেলেশন, ধোঁয়াটা লাগছে আর কি। হ্যাঁ, তো ইনহেলেশনের চিকিৎসা চলতেছে। আমরা আরও বেটার চিকিৎসার জন্য আইসিইউর চেষ্টা করতেছি। আপাতত এখানে চিকিৎসা চলবে। হ্যাঁ, এবং 3 জনেরই কিন্তু রিস্ক আছে। 2 মেয়ে আর 1 ছেলে নিয়ে 5 জনের সংসার ছিল ইলিয়াস পারভিন দম্পতির। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। একসময় জাতীয় দলের সুযোগ না পাওয়া ছেলেটাই এখন বাংলাদেশ দলের মিডল অর্ডারে অন্যতম ভরসার নাম। বলছি জাকির আলী অনিকের কথা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের অন্যতম পরিকল্পনায় থাকবেন তা নিশ্চিত। অনুশীলনেও তাকে নিয়ে আলাদা করে কাজ করতে দেখা গেছে কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও হেড কোচ ফিল সিমন্সকে। এছাড়াও জাকিরকে নিয়ে আশা দেখাচ্ছে তার ম্যাচ অ্যাপ্রোচ ও দায়িত্ব নিয়ে ব্যাটিং করা। হেড কোচ ফিল সিমন্স আর সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সব মনোযোগের কেন্দ্রবিন্দুতে যেন একজন জাকির আলী অনিক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে বাংলাদেশের অন্যতম ভরসার নাম, তাকে ঘিরেই মিরপুরে দেখা মিলল 2 কোচের লম্বা আলোচনা। অথচ বিপিএলে পারফর্ম করেও একটা সময়ে জাতীয় দলের সুযোগ পাচ্ছিলেন না। কালো বলে দলের সুযোগ পান না মোহাম্মদ সালাউদ্দিনের এমন মন্তব্যের পর টি-20 দলে জায়গা পেয়েছিলেন, দিয়েছিলেন আস্থার প্রতিদান। জায়গা করে নিয়েছিলেন ওয়ানডে দলেও, সেখানেও দিয়ে চলেছেন আস্থার প্রতিদান। জাতীয় দলের হয়ে এরই মধ্যে 5টা ওয়ানডে খেলেছেন। একটা অপরাজিত 50 ইনিংসের পাশাপাশি আছে 48 রান ও 37 রানের অপরাজিত আরেকটা ইনিংস। তবে জাকির আলীর উপর দলের ভরসার অন্যতম কারণ তার ম্যাচ সিচুয়েশন বুঝতে পারা এবং দলের দায়িত্ব নিয়ে খেলার মানসিকতা। স্ট্রাইক রোটেটের পাশাপাশি খেলতে পারেন বড় শটও। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় রানের ম্যাচে জাকির আলী অনিক হতে পারেন মিডল অর্ডারে টাইগারদের অন্যতম ভরসা। নেট অনুশীলনেও দেখা মিলেছে সেরকমটা। দলের পরিস্থিতি অনুযায়ী কখন কেমন ব্যাটিং করতে হবে কোচদের পরামর্শে সেভাবেই ঝালিয়ে নিচ্ছেন তিনি। কখনো ডিফেন্স, কখনো সিঙ্গেলের চেষ্টা, কখনো বা বড় শটে রানের গতি সচল রাখা। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজের সেরাটা দিতেই প্রস্তুত হচ্ছেন জাকির আলী অনিক। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।